স্বাগত জানাচ্ছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালের চিকিৎসাপত্রে। পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা শম্পা। আর আজ আমাদের অতিথি হিসেবে আছেন আমাদের সঙ্গে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এম.এস. সামাদ। আপনাকে স্বাগত। আমরা নিশ্চয়ই আলোচনা করব, তবে তার আগে করোনা পরিস্থিতির খবর জেনে আসতে চাই। দেশে করোনায় আরও 12 জনের মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1014 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় এই নিয়ে মোট প্রাণহানি হয়েছে 8527 জনের। 24 ঘন্টায় অ্যান্টিজেন সহ 16,206 জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট শনাক্ত 5,56,236 জন। একদিনে সুস্থ হয়েছেন 1138 জন। মোট সুস্থ 5,10,310 জন। এদিকে নমুনা পরীক্ষা বিবেচনা 24 ঘন্টায় শনাক্তের হার 6.26%। দর্শক, সরাসরি এই অনুষ্ঠানের সুযোগ থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেবার। আর যেই ফোন নম্বর আপনারা ফোন করে উত্তর জেনে নিতে পারেন সেগুলো আমি বলে দিচ্ছি: 022-222-92-381 অথবা 09-666-777-311। এই নম্বরে ফোন করে সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকছে আপনাদের জন্য। একই সাথে ফোন নম্বরগুলো নিচেও দিয়ে দেওয়া হচ্ছে। আমরা শুরু করতে চাই আমাদের আজকের আলোচনা অধ্যাপক ডাক্তার এম.এস. সামাদের সঙ্গে। অধ্যাপক সামাদ, আপনাকে স্বাগত আমাদের আজকের করোনাকালীন চিকিৎসাপত্রে। শুরুতেই জানতে চাইব, বৃহস্পতিবার তো কিডনি দিবস পালিত হলো। এই করোনাকালীন সময়ে এমন একটি বাস্তবতায় বাংলাদেশের কিডনি রোগীরা কেমন আছে বা সেই পরিস্থিতি সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। গতকাল মনে হয় যে একটা রিপোর্ট দেখলাম, যেটা বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো পাবলিশ করেছে। তো সেখানে দেখা গেল যে অসংক্রামক ব্যাধি আছে, সে অসংক্রামক ব্যাধিতে মৃত্যুর হার কিন্তু আগের চেয়ে অনেক বেড়েছে। বিশেষ করে হার্ট ডিজিজ, নিউমোনিয়া এবং কিডনি রোগ, হার্ট ডিজিজ এবং কিডনি রোগ এবং ক্যান্সার, এই রোগগুলোতে মৃত্যুর হার আগের চেয়ে অনেক বেড়েছে এবং সবচেয়ে বেশি বেড়েছে কিডনি রোগীদের মৃত্যুর হার। তো এটা বাড়ার কারণও আছে। কারণটা হলো যে যারা কিডনি বিকল রোগী তাদের তো বেঁচে থাকার জন্য যে উপায় থাকে, একটা হলো কিডনি সংযোজন, যেটা সংখ্যা খুবই কম প্রয়োজনের তুলনায়, সেটা বিশ্বব্যাপী, বাংলাদেশে আরো কম। এবং আরেকটা পদ্ধতি সেটা হলো ডায়ালাইসিস। আমাদের দেশে ডায়ালাইসিস যদিও দুই প্রকার, একটা পেটে করা যায় হিমোডায়ালাইসিস, যেটা বাড়িতে বসেই করা যায়। আরেকটা আছে হলো মেশিনে যেটা করা হয়, সেটা হলো হিমোডায়ালাইসিস, যেটা একটা সেন্টারে এসে করতে হয় সপ্তাহে 3 দিন অথবা কমপক্ষে 2 দিন। যেহেতু এই হিমোডায়ালাইসিস সেন্টারে এসে করতে হয়, কাজে যারা হিমোডায়ালাইসিস করে তাদের মধ্যে কিন্তু এই কিডনি রোগ হওয়ার, মানে এই করোনা রোগ সংক্রমিত হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে অনেক বেশি থাকে, কারণ তাদের যাইতে হয়, আসতে হয়। ডাক্তার সামাদ, এই পর্যায়ে একটু আপনাকে থামাতে চাই, কারণ একজন দর্শক ফোনে অপেক্ষা করছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। তার প্রশ্নটি নিয়ে নিশ্চয়ই আবারও আপনার কাছে ফিরবো আমরা। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন জানি, আপনি আপনার সমস্যার কথাটি বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমার 2-3 দিন হচ্ছে কাশি আর হচ্ছে জ্বর, খুব একটা বেশি নাই, কাশিটা হচ্ছে বেশি হচ্ছে, কফ বের হচ্ছে বেশি। আমি মিউকোলিড নামে একটা সিরাপ খাইছি, ওটা খাওয়ার পরে আমার হলো ফেবজো 120 কফ গুলো বের হচ্ছে, এমনি অন্য কোনো সমস্যা নেই, শুধু কফটা আর আমার বের হচ্ছে, তো বের হচ্ছে, ভালো হচ্ছে না। আপনার বয়স এবং আর কোনো শারীরিক সমস্যা আছে কিনা, বা এর আগে আর কোনো কিছু খেয়েছেন কিনা ওষুধ? না, আর কোনো ওষুধ নেই। আমি ওই 41 আমার এজ। আচ্ছা, ডায়াবেটিক্স বা উচ্চ রক্তচাপ এই ধরনের আর কোনো সমস্যা নেই আপনার? আর কোনো সমস্যা নেই আমার। আচ্ছা, এখন কফটা কেন? জি, জ্বর ছিল বলছেন, যেটা যে কাশি আছে, সাথে কি জ্বর ছিল শুরুতেই? না, জ্বর ছিল না। আচ্ছা, মানে শরীর ব্যথা
গা মেজমেজ না, করা, ওইরকম কোনো কিছু নেই। এমনি কাশি তো যে কারণে ঠান্ডা লেগে হতে পারে, সাথে সর্দি আছে, ঠান্ডা আছে। জি জি, সর্দিটাই বেশি, মূলত সর্দির কারণেই। এটা 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 সাধারণত এখন কমন কোল্ড হচ্ছে, সেটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে তবু যদি এটা আরো স্থায়ী হয় এবং যদি সেই সাথে জ্বর যদি আবার আসে, তাহলে কিন্তু আপনাকে করোনার টেস্টটা করে নিতে হবে। কারণ করোনার কিন্তু যে সিমটম সেগুলো অনেক অনেক রকমের হতে পারে। অনেকে দেখা যায় কোনো সিমটম নাই, শুধু একটু কাশি নিয়ে আসছে, সেখানেও অনেকের এই করোনার জীবাণু পাওয়া যায় বা ভাইরাস পাওয়া যায়। কাজে আপনি যদি যা পারসিস্ট করে, তাহলে আপনি একবার একটু করোনার টেস্ট করে নিন। আর আপাতত কাশির জন্য যে কোনো একটা সর্দি যেহেতু আছে, অ্যান্টিহিস্টামিন বা অ্যালার্জির যে ট্যাবলেট গুলো আছে, সেগুলো যে কোনো একটা ট্যাবলেট খেয়ে নিন। যেমন অ্যালাট্রল নামে পাওয়া যেতে পারে, ফেক্সো নামে পাওয়া যেতে পারে, মাস্টেল পাওয়া যেতে পারে। যে কোনো একটা ট্যাবলেট ডেইলি একটা করে খেয়ে নেন। আর গরম পানিতে গড়গড়া করবেন। আর যদি জ্বর আসে, তাহলে এটা প্যারাসিটামল ট্যাবলেট খাবেন। তারপর যদি এটা না কমে, তাহলে একজন যে কোনো চিকিৎসকের শরণাপন্ন হবেন। জি, ধন্যবাদ দর্শককে, নিশ্চয়ই তিনি উপকৃত হবেন। ডাক্তার সামাদ, আপনি বলছিলেন যে যারা সেন্টারে যে ডায়ালাইসিস করবার মতো রোগী, তাদের ঝুঁকিটা কিন্তু এই করোনা অনেক বেশি। আমি আরেকটি প্রশ্ন আপনার কাছ থেকে রাখতে চাই, নিশ্চয়ই এরই মধ্যে অসংখ্যবার এই প্রশ্নটির উত্তর আপনি দিয়েছেন, আমি আবারও নতুন করে জানতে চাইবো আপনার কাছে, কিডনি রোগী যারা আছেন তারা কারা আসলে টিকা নেবেন আর কারা নেবেন না, যদি আবারও একবার আমাদের স্মরণ করিয়ে দিতেন। হ্যাঁ, এই প্রশ্নটা প্রায় আমাকে শুনতে হয়। তবে ইন জেনারেল বলি যে যেহেতু করোনা ভাইরাসটা নতুন এবং টিকা করোনার সেটা খুবই নতুন অবস্থায় আমাদের কাছে আসছে। কাজে আমাদের কিন্তু এমন অভিজ্ঞতা নেই যে এই টিকা দেওয়ার ফলে তাদের যারা বিভিন্ন বয়সের আছে, রোগী যারা আছে, তাদের মানে কতটা ইমিউনিটি গ্রো করতেছে, কার ডোজ কত হবে। এই জন্য বলছি যে যারা ডায়ালাইসিস সাধারণ যারা করে যাচ্ছে, তাদের কিন্তু আমরা যখন ভাইরাসের যেমন হেপাটাইটিসের যখন টিকা দেই, তখন কিন্তু ডাবল ডোজ দেই। তো তারপরে বলবো যে সমস্ত পৃথিবীর যারা এই নেফ্রোলজি যারা আছেন, তারা বসে কিন্তু এক্সপার্ট যারা আছে, তারা বসে তারা যে মতবাদ দিয়েছেন, সেটা হলো যেহেতু কিডনি রোগী, বিশেষ করে যারা ডায়ালাইসিস আছে, যারা কিডনি সংযোজন করা হয়েছে, যাদের সিকিউরিটি স্টেজ 3, 4, 5 যারা আছে, তাদের অনেকগুলো কোমরবিডিটিস যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট ডিজিজ, এগুলো তুলনামূলকভাবে বেশি থাকে। সেই জন্য তাদের যদি একবার করোনা হয়, তাহলে তাদের কিন্তু মৃত্যু ঝুঁকি বেশি এবং তাদের করোনা হওয়ার ঝুঁকিও বেশি। সেই জন্য টিকা নিলে যে সামান্য একটু জ্বর হতে পারে বা একটু শরীর ব্যথা হতে পারে বা যে ছোটখাটো সাইড ইফেক্ট হয়, তার চেয়ে যদি করোনা হয়, তার ঝুঁকি অনেক বেশি। সেই জন্য যাদের কিডনি রোগ আছে, তারা অবশ্যই টিকা নেবে। তার মানে কিডনি রোগী সবাই কি আসলে টিকা নিতে পারবে? হয়তো কারো টিকা নেবার ডেট এবং ডায়ালাইসিস ডেট একই দিনে পড়ে যেতেই পারে, সেক্ষেত্রে কি হবে? একই দিনে কি নিলে সেটা কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, তবে একদিন পিছিয়ে নিবে টিকা, পরের দিন নিবে, তাতে অসুবিধাটা কি? পরের দিন নিতে পারে টিকা, তারপরের দিন নিতে পারে। তাদের জন্য অবশ্যই স্পেশাল এই যে যারা ডায়ালিসিসের রোগী, তাদের জন্য এটুকু কনসিডার করতেই হবে। জি, আরেকটি বিষয় জানতে চাইবো, এই যে যারা টিকা, প্রথম দিকে আমরা দেখেছি এক ধরনের ভীতি কাজ করেছিল টিকা নেবার ব্যাপারে, সেই ভীতি অনেকটাই আমাদের দেশের মানুষজন কাটিয়ে এখন টিকাতে আগ্রহী হয়ে উঠছে, কিন্তু সেই আগ্রহ কিন্তু এক ধরনের আত্মবিশ্বাসও তৈরি করে দিয়েছে, যার ফলাফল আমরা দেখতে পাচ্ছি গত 4 দিন ধরে শনাক্তের সংখ্যা 1000 ছাড়িয়ে গিয়েছে। এই বিষয়টা যদি আরেকবার একটু মানুষকে স্মরণ করিয়ে দিতেন যে টিকা নেওয়া মাত্রই কিন্তু আমরা করোনা থেকে একেবারে ঝুঁকিমুক্ত না, সেই বিষয়টা যদি আরেকটু মনে করিয়ে দিতেন। আমি জিনিসটাকে আরেকটু ব্যাখ্যা করে বলি যে এই যে করোনা ভাইরাস, এগুলো কিন্তু মিউটেশন হচ্ছে। মিউটেশন মানে নিজের চেহারা এবং তার গঠন একটু চেঞ্জ করে ফেলে, এবং এই যে মিউটেশন হয়ে একটার থেকে আরেকটা থেকে আলাদা আলাদা হয়ে, যেরকম 4000 রকমের এই ভাইরাস এ পর্যন্ত শনাক্ত হয়েছে। কাজে টিকা দিয়ে কিন্তু আমরা সবগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো না। এর মাত্র কয়েকটা, যারা সবচেয়ে বেশি যেগুলা যে জীবাণু দিয়ে আক্রান্ত হয়েছে, যে ভ্যারাইটিস দিয়ে, সেগুলোর যে প্রোটিন, সেগুলোর এগেইনস্টে কিন্তু এই টিকাগুলো তৈরি করা হয়েছে। জি, ডাক্তার সামাদ, আমরা আরো শুনবো। জি, টিকা নেওয়া মানে এই নয় যে আমি সব ধরনের করোনা ভাইরাস থেকে মুক্ত। কাজেই এটা শুধু এখন না, সারা জীবনের জন্যই মনে রাখতে হবে যে তাদের এই যে ইনফেকশন প্রতিরোধের যে উপায়গুলো, যেগুলো বারবার টিভিতে যেগুলো বলা হয়েছে, মানুষ বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছে,
এগুলো কিন্তু অবশ্যই এটা সারা জীবনে মেনে চলতে হবে। আমরা তাতে লাভ আমরা আছে। আরো শুনবো, তবে একজন দর্শকের কথা শুনে আসতে চাই, তিনি অপেক্ষায় আছেন। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, জানিয়ে প্রশ্নটি করতে পারেন। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, নিশ্চয়ই তিনি আরেকবার চেষ্টা করবেন। ততক্ষণ আমরা একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালের চিকিৎসাপত্রে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালের চিকিৎসাপত্র। আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এম এস সামাদ। ডাক্তার সামাদ, যেটি বলছিলেন আমরা বিরতিতে যাবার আগে, যে টিকা নেবার ফলে আমাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস জন্মে গিয়েছে যে টিকা নেবার ফলে আমাদের আর করোনা হবে না, বিষয়টা কি ঠিক কিনা? না, এটা পুরোপুরি ঠিক না। এই জন্য যে টিকা তৈরি করা হয়েছে তা কয়েক প্রকার ভাইরাসের মানে মানে যে মিউটেশন হয়ে যে বিভিন্ন ধরনের করোনা ভাইরাসের যে অনেকগুলো প্রকার আছে, তার মধ্যে কয়েকটার বিরুদ্ধে এটা কাজ করবে। কিন্তু মিউট্যান্ট হয়ে কিন্তু প্রায় 4000 প্রকার ভাইরাসের মধ্যে পাওয়া গেছে, যেটা আগেই বলেছিলাম। সেই জন্যই সবার যে পুরোপুরি কাজ করবে তা না, তবে কমন কতগুলো ভ্যারাইটিসের এগেইনস্টে এই টিকা তৈরি করা হয়েছে এবং সেজন্য এক্সপেরিমেন্টে দেখা গেছে যে এটা 56% এবং হাইয়েস্ট যেটা 95% কোনো কোনো টিকায় এটা কার্যকরী হবে। তো সেই জন্যই এবং সামনের সময় কিন্তু এগুলো আরো যে ভাইরাসের এগেইনস্টে টিকা তৈরি করা হচ্ছে সেগুলো চেঞ্জ হয়ে আবার নতুন আকার ধারণ করতে পারে, যে যখন তারা নতুন করে আক্রমণ করবে। সেই জন্য সারা জীবনই আমাদের যে এই যে ভাইরাস থেকে মানে একে কন্ট্রোল করার জন্য যে নিয়মগুলো যেগুলো আছে, সেইগুলো সোশ্যাল ডিস্টেন্সিং থেকে শুরু করে পার্সোনাল হাইজিন, এগুলো মেনটেন করতে হবে। এগুলো মেনটেন করলে যে বেনিফিটটা হবে, শুধু এই করোনা ভাইরাসকে যে প্রতিরোধ করা যাবে তা নয়, সেই সাথে যতগুলো রোগ আছে, সেটা টিবি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েঞ্জা এবং অনেক যে আমাদের শ্বাসনালীতে আক্রমণ করে, এই ধরনের জীবাণু যেমন কন্ট্রোল করা যাবে তেমনি কন্ট্রোল করা যাবে যে ডায়রিয়া, ডিসেন্ট্রি, জন্ডিস, যেগুলো যে পানিবাহিত জন্ডিস যেগুলো হয় সেগুলো, এবং টাইফয়েড ফিভার। কাজে এটা কিন্তু আমাদের সারা জীবনের জন্য লাভই হবে। সেজন্য আমাদের এই যে পার্সোনাল হাইজিন এবং মাস্ক পরা, এটা কন্টিনিউ করা উচিত। এবং দেখা যাচ্ছে যে নতুন করে কিন্তু আবার সেকেন্ড ওয়েভ আসতেছে, এটা কিন্তু আমাদের অসতর্কতার জন্যই, এবং এই সেকেন্ড ওয়েভ কিন্তু বিশ্বব্যাপী আসতেছে। সেজন্য আমাদেরকে অবশ্যই কঠোরভাবে এই যে এটা প্রতিরোধের জন্য যে নিয়মগুলো সেগুলো মেনে চলতে হবে। জি, তার মানে কারো যদি একবার করোনা হয়ে যায় বা কেউ যদি আসলে টিকা নিয়ে ফেলেন, তিনি যদি ভেবে থাকেন যে তার আর এই রোগে আক্রান্ত হবার কোনো সম্ভাবনা নেই এই ভাইরাসে, ব্যাপারটি একেবারেই ভুল। করোনা থেকে বাঁচবার উপায়গুলো তো বললেন, এবার জানতে চাইবো কিডনি রোগ থেকে বাঁচবার উপায়গুলো। কিডনি আমাদের ভালো কতটা আছে, কতটা খারাপের পথে যাচ্ছে, কিভাবে বুঝবো, শুনতে চাইবো। তবে একজন দর্শকের প্রশ্ন নিয়ে আসতে চাই। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, জানিয়ে সংক্ষেপে আপনার প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি উত্তরগাছল থেকে বলছি। জি, নাম শেখ মুজাম্মেল। জি, আপনার সমস্যার কথাটি বলুন। সমস্যা, আমার বিট খাওয়ার পর সবজি, তারপর আমার ইউরিন অত্যন্ত লাল হয়। এটা কি কিডনিতে কোনো ইফেক্ট ফেলতে পারে কিনা, এটা আমার সবকিছু জানতে চাচ্ছি আর কি। কি খাওয়ার পর লাল হয়? বিট খাওয়ার পর ইউরিন অত্যন্ত লাল হয়। বিট খাওয়ার পরে বিট অত্যন্ত লাল হয়, এটা কি বিট খেলে? হ্যাঁ, আমরা যে ধরনের খাবার খাই, এগুলোর মধ্যে অনেক খাবারে কিন্তু রঙিন থাকে, এবং সেই রঙিন খাবারের খেলে প্রস্রাব লাল হতে পারে, এতে ভয়ের কিছু নেই। আপনি দেখবেন যে সব সময় লাল হচ্ছে কিনা। যদি দেখা যায় সব সময় প্রস্রাব রক্তের মতো লাল হয় এবং সেই সাথে প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে, শরীর ফুলে যেতে পারে, বা কোমরের বা পেটের তলপেটে কোনো ব্যথা হতে পারে, এরকম যদি থাকে তখন চিন্তা করতে হবে যে না, এটা কিডনির কোনো জটিল রোগ। জি, তার মানে রঙিন সবজি বা বিট তো এমনিতেই আসলে লাল অনেক, ওইটা খাবার পরে যদি ইউরিন লাল হয় সেক্ষেত্রে ভয়ের কিছু নেই। যে আমরা ছোট্ট করে জানতে চাচ্ছিলাম যে এবারে কিডনি আসলে আমাদের কতটা ভালো আছে বা কতটা খারাপের পথে যাচ্ছে, কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদের দুটো পরীক্ষা, একটা হলো যে প্রস্রাব পরীক্ষা করে দেখবো যে প্রস্রাবে কোনো অ্যালবুমিন যায় কিনা। দ্বিতীয়টা হলো আমরা রক্তের ক্রিয়েটিনিন একটা উপাদান, সেগুলো পরীক্ষা করে ক্যালকুলেট করে বের করতে পারি 100 ভাগে কত ভাগ কাজ করছে। এই দুটো পরীক্ষা করে আমরা বুঝতে পারি যে কিডনি সুস্থ আছে কিনা। তবে কারা এই পরীক্ষাগুলো করবে? যারা ঝুঁকির মধ্যে আছে। ঝুঁকিতে কারা? যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের ওজন বেশি, যারা ধূমপায়ী, যারা বারে বারে বা বহুদিন ধরে যাদের ব্যথার ওষুধ যাদের খেতে হয়েছে,
এবং যাদের বংশে কিডনি রোগ আছে, যাদের বয়স 50-এর উপরে, এরা সবাই কিন্তু কিডনি রোগের জন্য ঝুঁকিপূর্ণ। তাদের বছর অন্ততপক্ষে 2বার এই দুটো পরীক্ষা করে নেওয়া উচিত, প্রস্রাব এবং রক্ত। জি, এবং আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। যদি বলতেন যে সামনের দিনগুলোতে কিডনি দিবস আসলে আপনারা তো পালন করলেন, সামনের দিনগুলোতে দেশের কিডনি রোগীদের জন্য বা তাদের ম্যানেজমেন্টের জন্য আপনারা কি পরিকল্পনা করছেন বা কি চিন্তা ভাবনা আছে? তাদের জন্য দুটো চিন্তা ভাবনা। একটা হলো কিডনি রোগ, এটা খুবই কমন এবং এটা খুবই ভয়াবহ। তো পাশাপাশি সুসংবাদ হলো যে এটা 50 থেকে 60 ভাগ ক্ষেত্রে প্রতিরোধযোগ্য, যদি আমরা হেলদি লাইফস্টাইল মেনে চলি। আর যারা অলরেডি কিডনি রোগে আক্রান্ত হয়েছে, কিডনি রোগ নিয়েও ভালো থাকা যায়। ভালো থাকার জন্য তাদের একজন চিকিৎসকের শরণাপন্ন থাকতে হবে এবং তিনি তাকে গাইডলাইন দিবেন তার খাবার দাবার থেকে শুরু করে ওষুধপত্র এবং যে সমস্ত জটিলতাগুলো হতে পারে সেগুলো কিভাবে কন্ট্রোল করা যায় সেগুলো। এবং যখন একদম শেষ পর্যায়ে অর্থাৎ কিডনি বিকল হয়ে যায়, যখন ডায়ালাইসিস অথবা কিডনি সংযোজনের প্রয়োজন পড়ে, তখন যেহেতু এই দুইটা চিকিৎসা ব্যয় অত্যন্ত বেশি, এদেশের শতকরা 10 ভাগ লোকও এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে পারে না। সেই জন্য এখানে সরকার এবং যারা ধনাঢ্য ব্যক্তিবর্গ আছে, যারা হৃদয়বান ব্যক্তি যারা আছে, বিভিন্ন সংস্থা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, তাদের এগিয়ে আসতে হবে। সরকারকে দায়িত্ব নিতে হবে, যেহেতু কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, সেই জন্য এই সমস্ত ব্যয়বহুল এবং মরণঘাতী রোগ যাতে বিনা চিকিৎসায় এই রোগীরা মারা না যায়, সেজন্য তাদের জন্য চিকিৎসা বিমা ব্যবস্থা করা, সেটা সরকারের তহবিল থেকে করতে পারে। সাথে বিভিন্ন যে প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, সেখানে সিএসআর ফান্ড থেকে টাকাগুলো নিয়ে সেগুলো জমা করে তারপরে করতে পারে, যাতে করে যাদের সামর্থ্য নেই সেই রোগীদের, মরণাপন্ন রোগীদের সাহায্য করা যেতে পারে। জি, এটিতে বললেন চিকিৎসার ব্যাপারটি, ছোট্ট করে খাদ্যাভ্যাস সম্পর্কে একটু বলবেন কিনা কিডনি রোগীদের জন্য? আচ্ছা, হেলদি লাইফস্টাইল যে শব্দটা আমি বলছি, এটাকে যদি আরেকটু ব্যাখ্যা করে বলি, যদি আমাকে একটু সময় দেন, তাহলে আমি সেটা হলো, 1 নম্বর হলো যে সচল থাকা, মানে প্রতিনিয়তই আমাদের ব্যায়াম করতে হবে, প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা, সপ্তাহে কমপক্ষে 5 দিন। তবে আমি যদি বাড়িয়ে আরো প্রতিদিন 1.5 ঘন্টা করে এক্সারসাইজ করতে পারি, তাহলে আমার যে হেলদি মানে যে লাইফ, সে লাইফ যারা অলস জীবন যাপন করছে তাদের চেয়ে 14 বছর পর্যন্ত বেড়ে যেতে পারে। 2 নম্বর খাবার দাবার যেটা বলছেন, আমাদের সুষম এবং পরিমিত খাবার খেতে হবে, পরিমিত যাতে ওজন বেড়ে না যায়। আর সুষম হলো যেখানে মাছ, মাংস, ডিম, দুধ এগুলো সবই থাকবে এবং সেই সাথে শাকসবজি এবং ফলমূল প্রতিদিনের খাবারে আমাদের থাকতে হবে। তবে নিশ্চয়ই এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। কোলেস্টেরল যুক্ত খাবার, জি, অতিরিক্ত কোলেস্টেরল যুক্ত খাবার, অতিরিক্ত লবণ, কাঁচা লবণ, এক্সট্রা লবণ যেটা খাই সে লবণ, এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবার এবং কোমল পানীয় যেগুলো আছে সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। পানি বলতে আমরা তরল খাবার মানে পানীয় যেটা বলি, সেটা বেস্ট পানীয় হলো পানি, এটা আমাদের মনে রাখতে হবে। জি, নিশ্চয়ই উপদেশ এবং পরামর্শগুলো মেনে চললে আসলে একটি সুস্থ জীবন নিশ্চিত করা যাবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হবার জন্য। করোনাকালে চিকিৎসাপত্র এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।